বিরতির পর স্বাগত। অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ এবং সেই বাজেটের দিকে তাকিয়েছিল উচ্চবৃত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেই। কিন্তু এবার এই অন্তর্কালীন বাজেটে কর নিয়ে এক প্রকার হতাশ দেশের মধ্যবিত্তরা। 10 বছরে প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধি প্রায় 3 গুণ, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে হতাশ দেশের মধ্যবিত্তরা। যদিও 7 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর। আজ একেবারে নির্মলা সীতারমণ বাজেট পেশ করতে গিয়ে সেই কথাটি জানিয়েছেন। তিনি জানাচ্ছেন, যাদের আয় 7 লক্ষ টাকা তাদের আয়ে কোনো ধরনের কর প্রদান করতে হবে না সরকারকে। কিন্তু একেবারে 10 বছরে প্রত্যক্ষ কর আদায়ে 3 গুণ বৃদ্ধি, যাকে কেন্দ্র করে একেবারে হতাশ দেশের মধ্যবিত্তরা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই বাজেট পেশ হয়েছে আজ এবং সেই বাজেটে ইতিমধ্যেই মধ্যবিত্তদের একেবারে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে যে কর আদায় প্রায় 3 গুণ বেড়েছে। কি বলবে? দেখো অঙ্কিতা, স্বাভাবিকভাবে আজকে যেহেতু বাজেট পেশ এবং বাজেটে মধ্যবিত্তের করের ক্ষেত্রে কতটুকু ছাড় থাকবে বা মধ্যবিত্তের কর কতটুকু দিতে হবে কতটুকু দিতে হবে না, এই দিকটার দিকে কার্যত নজর ছিল। এবং এই যে বাজেটকে যে পেশ করা হচ্ছে, সেই বাজেটের দিকে কিন্তু সকাল থেকে আমরা যদি বলি, গোটা দেশের সাধারণ মানুষ, মধ্যবিত্তরা কিন্তু একেবারে তাকিয়েছিল যে কোন কোন খাতে কি কি বরাদ্দ বা কোন কোন খাতে আর্থিকভাবে মধ্যবিত্তের জন্য ছাড় থাকছে, জিএসটি কোথাও কমছে কিনা, কর কোথাও কম করা হচ্ছে কিনা, এই বিষয়টার দিকে কিন্তু আমরা এক প্রকার বলতে পারি যে সকাল থেকে একটা নজর ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে নির্মলা সীতারমণ অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করেছেন। কিন্তু এই বাজেটে, অন্তর্বর্তীকালীন বাজেটে এখনো পর্যন্ত করের যে খবর বা যে ঘোষণা তিনি দিয়েছেন, সেক্ষেত্রে কোনো পরিবর্তন থাকছে না। অর্থাৎ তোমাকে যদি আমি একেবারে বলি যে দেখো, পুরনো যে কর কাঠামো, সেই পুরনো কর কাঠামোই কিন্তু এখনো পর্যন্ত থাকছে। অর্থাৎ গত 2 বছর পূর্বেও যা ছিল, গতবারের বাজেটেও যা পেশ করা হয়েছে, সেই করই থাকছে। অর্থাৎ কোন রকম ভাবে তার পরিবর্তন হচ্ছে না। সেই কথাতে বলা যায় যে মধ্যবিত্তের মুখে কিন্তু এক প্রকার হাসি ফুটলো না এই কর কাঠামোকে ঘিরে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, তোমাকে আমি বলতে পারি যে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর, এই যে দুটি কর, সেই দুটি করই কিন্তু অপরিবর্তিত থাকছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের বিশিষ্ট প্রাক্তন বাণিজ্য শাখার অধ্যাপক ডক্টর পল্লব কান্তি ঘোষাল। তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই করকে কেন্দ্র করে কি কি ঘোষণা করা হয়েছে এবং তা যদি একটু বিস্তারিতভাবে তিনি তুলে ধরতে পারেন। সেই জায়গাতে দাঁড়িয়ে পল্লব বাবু আমাদেরকে যেমনটা জানালেন যে দেখো, নতুন যে কর কাঠামো, সেই নতুন কর কাঠামোতে 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না। সেক্ষেত্রে আমরা কি বুঝবো না, সেক্ষেত্রে যাদের আয় এই যে 7 লক্ষ টাকা পর্যন্ত, তাদেরকে কোনো রকম ভাবে কর দিতে হচ্ছে না বা লাগছে না। আমি একেবারে তোমাকে নথি অনুযায়ী দেখে বলছি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যাদের আবার আয় যদি দেখো যে 8 লক্ষ পর্যন্ত হয়ে যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু করের যে কাঠামো, সেটা কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কি সেই পরিবর্তন না, সেই জায়গাতে যেমনটা দেখা যাচ্ছে যে 2.5 লক্ষ টাকা থেকে শুরু হবে তখন তাদের, এবং একেবারে 8 লক্ষ টাকা পর্যন্ত যাদের যে আয় থাকছে বার্ষিকভাবে, সেক্ষেত্রে তখন তাদেরকে কর লাগছে। অর্থাৎ এই যে কাঠামোটা, সেটাই কিন্তু আজকে তুলে ধরা হয়েছে। এবং গত 10 বছরের যে প্রত্যক্ষ কর আদায়, সেটাও 3 গুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন। অর্থাৎ শুরুতেই তোমাকে বলছিলাম যে অন্তর্বর্তী বাজেট, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো বলতে হয় যে সামনেই রয়েছে লোকসভা ভোট। এবং এই লোকসভা ভোটের আগে এখনো পর্যন্ত বা আজকে দাঁড়িয়ে কোনো রকম ভাবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। 3 মাস পরে, অর্থাৎ যদি আমরা মনে ধরি যে ধরো জুলাই মাসে, তখন কিন্তু আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। সেই বাজেটের দিকেই নজর থাকবে কিন্তু আপামর দেশবাসীর। এখনো পর্যন্ত যদি বলা যায় যে গত 10 বছরের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানই কিন্তু আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তিনি তুলে ধরেছেন। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন খাতে কোথায় কতটা বরাদ্দ করা হয়েছে, আগামী দিনে কোথায় কি করা হবে, বা সেই জায়গাতে কতটা উপকৃত হয়েছে। বারবার কিন্তু একটা বিষয় উঠে এসেছে, গত 10 বছরের পরিসংখ্যান, সবকা সাথ সবকা বিকাশের এই মূল মন্ত্রটা। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো,
বলতে হয় যে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটের দিকে করটাকে একেবারে পাখির চোখ করেছিল প্রত্যেকটা মধ্যবিত্ত, সেই করের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত এলো না, অর্থাৎ মধ্যবিত্তের মুখে এক প্রকার বলতে পারি আমরা হাসি ফুটলো না। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কি না এই যে মানুষ কতটা উপকৃত হবেন বা কতটা উপকৃত হয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার কটা ঘর প্রদান করা হয়েছে এবং আগামী দিনে আর কটা ঘর প্রদান করা হবে, এই সমস্ত পরিসংখ্যান কিন্তু অর্থমন্ত্রী তুলে ধরেছেন। আমি যদি তোমাকে আরেকটু কোট আনকোট বলি, এখনো পর্যন্ত জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে গত 10 বছরে দেশ উন্নততর হয়েছে, 3000 নতুন আইটিআই দেশে স্থাপন করা হচ্ছে, ক্ষুদ্র শিল্পকে প্রয়োজনে অর্থ দিতে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী। এবং তার সঙ্গে যদি বলি স্বসহায়ক গোষ্ঠীর কথা, আমরা কিছুক্ষণ আগে আমরা সকাল থেকে নিউজ ভ্যানগার্ড দেখাচ্ছি বিভিন্ন প্রান্তের মানুষের বক্তব্য, কোথায় কার কতটা লাভবান হচ্ছেন এই বাজেটের ক্ষেত্রে, কোথায় কতটা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা খবর যেরকম তুলে ধরছি তার সঙ্গে স্বসহায়ক দলের সেক্ষেত্রে 83 লক্ষ গোষ্ঠী রয়েছে এবং 9 কোটি মহিলা সেখানে নিযুক্ত রয়েছে, সে কথাও কিন্তু আজকে উঠে এসেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই বক্তব্যের মধ্য দিয়ে। এবং সব থেকে বড় যে বিষয়টা, আমাদের কিন্তু একটা বিষয় নজর রাখতে হবে যে উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্বের ভারতের জন্য কতটা নজর রয়েছে, কতটা সেই জায়গাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার নজর দিচ্ছে। আজকের বাজেটের শুরু থেকে কিন্তু এই প্রসঙ্গটা বারবার উঠে এসেছে যে উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্রের। এবং আমরা গতকাল বা লাগাতার ভাবে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী উত্তর পূর্ব ভারতের জন্য কতটা কোথায় কি বরাদ্দ করেছে। তোমার হয়তো মনে আছে, দেখবে গতকালকে আমরা বলেছিলাম যে পর্যটনের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতকে প্রায় 1600 কোটি টাকা এই ক্ষেত্রে অনুদান হিসেবে দেওয়া হচ্ছে, তার বিভিন্ন প্যাকেজ রয়েছে, বিভিন্ন প্রকল্প রয়েছে, তার মধ্যে এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, সে কথাই কিন্তু আজকের বাজেটের মধ্যেই ফের উঠে এসেছে। তুমি খেয়াল করে দেখবে গতকাল আরো একটি নিউজ আমরা করেছি যে খবর কিন্তু আজকে সর্বত্রই, তা হলো যে কার্যত এই যে বাজেটের আগে ভারতের যে আর্থিকভাবে এগিয়ে যাওয়া, প্রায় 4 ট্রিলিয়ন সেক্ষেত্রে মাইল ফলক ছুঁয়ে ফেলেছে ভারত, আমেরিকা থেকে শুরু করে জাপান জার্মানির পর সেই তালিকাতে ভারত জায়গা করে নিয়েছে এবং 5 ট্রিলিয়ন চলতি বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো ভারতের এই যে অর্থনীতি এগোচ্ছে, সেক্ষেত্রে গ্রামীণ শিল্প, গ্রামীণ পরিকাঠামোকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, আগামী দিনেও হবে। অর্থনীতির ক্ষেত্রে ভারতকে চাঙ্গা করতে হবে, সেই প্রসঙ্গের খবরাখবর আমরা গতকালকেও করিয়েছি। এই যে সমস্ত বিষয় আশয়, অর্থাৎ করকে নিয়ে যে লক্ষ্য বা যে খবর আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি, সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের করের ক্ষেত্রে আপাতত কোনো রকমের কোনো পরিবর্তন থাকলো না। আরো একবার তোমাকে জানিয়ে রাখি, পুরনো যে কর কাঠামো ছিল অর্থাৎ গত বছরেও যা পেশ করা হয়েছে সেই কাঠামোই এখনো পর্যন্ত থাকছে, অবগত থাকছে, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষের কোনো রকম পরিবর্তন নেই। যদিও কর আমরা জানি যে দুভাবে হয়, একটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিউম এবং নিউ ট্যাক্স রিজিউম, সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে ট্যাক্সের স্ল্যাব তা যা ছিল তাই আছে বলে অর্থনীতিবিদরা এই মুহূর্তে মনে করছেন। অঙ্কিতা, একদমই। এই যে তুমি প্রথমেই বলছিলে যে আজকের এই বাজেট পেশ এবং সেই বাজেটে একেবারে অন্তর্বর্তীকালীন বাজেটে হতাশ হয়েছে দেশের মধ্যবিত্তরা, কর কে কেন্দ্র করে বিশেষ করে একেবারে হতাশ। দেখো সামনেই তো রয়েছে নির্বাচন এবং আমরা জানি যে ভারতের বেশিরভাগ ক্ষেত্রে সিংহভাগ কিন্তু মধ্যবিত্ত, তার কে কেন্দ্র করে এই যে একেবারে হতাশ মধ্যবিত্তরা, তার কি প্রভাব পড়তে পারে ভোট বাক্সে, কি মনে হয়? দেখো এটা একটা খুব বাস্তব একটা কথা যে আমাদের দেশের সিংহভাগ কিন্তু মধ্যবিত্ত এবং সেদিক থেকে তাকিয়ে কিন্তু বাজেট করা হয়। এবং ভোটের আগে আমি কিছুক্ষণ আগেও যখন আমি এই নিয়ে কথা বলছিলাম তখন আমি একটা বিষয় বলেছি যে দেখো এটা হচ্ছে প্রি বাজেট, ভোটের আগে প্রি বাজেট যেহেতু হচ্ছে, তাই এই বাজেটে কিন্তু সব থেকে বেশি ভাবে ভূমিকা দেওয়া হবে, প্রধান ভাবে তাদেরকেই রাখা হবে কারা না দেশের সাধারণ মানুষের কোথায় কি কাজে লাগতে পারে, কোথায় কি উপকার হতে পারে। যদি এটা পোস্ট বাজেট হতো তাহলে কিন্তু সেই জায়গাতে বিজনেস এবং ভারতের ব্যবসা অর্থনীতিটাই সব থেকে বেশি প্রাধান্য পেত, কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সাধারণ মধ্যবিত্তের দিকে তাকিয়ে এই বাজেট আপাতত করা হবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো আজকে সকাল থেকে অর্থমন্ত্রী যে পরিসংখ্যান তুলে ধরছেন, আমি আরো একবার দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি, এই যে পরিসংখ্যান আমরা আজকে সকাল থেকে পাচ্ছি, সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা যা তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে, তাতে কিন্তু কোথাও পরিষ্কার কোনো অ্যামাউন্ট দেওয়া নেই। অর্থাৎ দেশে আমি যদি একটু তোমাকে উদাহরণ দিয়ে বলি, অর্থমন্ত্রীর কথা অনুসারে তিনি জানাচ্ছেন যে দেশে পরিবর্তন এসেছে, গত 10 বছরে বিরাট পরিবর্তন,
আর্থিকভাবে মানুষ এগিয়ে গেছে, কর্মসংস্থান হয়েছে এবং তার সঙ্গে কাজ বেড়েছে মানুষের। 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে উঠে নিয়ে আসা হয়েছে, 25 কোটি মানুষকে। এই যে পরিসংখ্যান কোট আনকোট দিয়েছেন অর্থমন্ত্রী, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো সঠিকভাবে কিন্তু কোনো ক্ষেত্রে কতটা সেই জায়গাতে দেশের কাজ বেড়েছে, মানুষের হাতে কাজ এসে পৌঁছেছে, কর্মসংস্থান বেড়েছে, তার কিন্তু কোথাও কোনো পরিসংখ্যান নেই। সবটাই কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী দিয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো রান্নার গ্যাস থেকে শুরু করে জল বিদ্যুৎ সবটাই পৌঁছে দেওয়া হয়েছে। এই যে কথাগুলো বলেছেন এখনো পর্যন্ত কতটা কি সেটারও কিন্তু কোনো রকম পরিষ্কার ডিটেলস নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে আর কি কিতে তিনি ছাড় দেবেন বা আর কোন কোন বিষয়ে মধ্যবিত্তের উপকারে লাগতে পারে, কিসে তিনি আর্থিকভাবে ঘোষণা করবেন, সেটা কিন্তু এখনো আমরা তাকিয়ে রয়েছি প্রত্যেকেই সেদিক দিয়ে দাঁড়িয়ে। কিন্তু এখনো পর্যন্ত অনেক অর্থনীতিবিদরা মনে করছেন যেহেতু এই বছরে দেখো গতকাল আমরা নিয়ম অনুযায়ী জানি যে 31শে জানুয়ারি বছর কি করা হয় না, পেশ করা হয় আর্থিক সমীক্ষা। এবারে কিন্তু সেই আর্থিক সমীক্ষাটাও পেশ করা হয়নি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো কে ক্ষমতায় আসবে লোকসভার পর সেটা আমরা কেউই জানি না। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বাজেট এবারে যেহেতু পেশ করা হয়নি, তাই অন্তর্বর্তীকালীন বাজেট এটা চলছে এবং সেই অন্তর্বর্তী বাজেটেই এবারে কার্যত বিভিন্ন ক্ষেত্রে এই যে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে তা আগামী দিনে লোকসভার পরবর্তীতে যে বাজেট আসবে সেই বাজেটে আরো ডিটেল ভাবে উঠে আসবে বলেই মনে করছেন অধিকাংশ অর্থনীতিবিদরা। তবে এখনো পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী আইটিআই থেকে শুরু করে 3 কোটি ইতিমধ্যে গোটা দেশে আবাস যোজনার বাড়ি হয়েছে, আরো 5 বছরে 2 কোটি বাড়ি হবে। এই যে টুকরো টুকরো ইনফরমেশন সেটাই আজকে আপাতত এখনো পর্যন্ত তুলে ধরেছেন অর্থমন্ত্রী। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। এবং সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো প্রাক্তন বাণিজ্য শাখার অধ্যাপক পল্লব কান্তি ঘোষাল, তিনি একেবারে নিউজ ভ্যানগার্ডের সাথে টেলিফোনিক বার্তালাপে আজকের এই বাজেটকে কেন্দ্র করে কি বলছেন শুনুন। দেখুন, প্রথমত ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারিম বাজেট, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন বাজেট যেহেতু, এবং আগামী 3 মাসে দেশে কি খরচ হবে তার জন্য ভোট অন অ্যাকাউন্টস পাস করা। ঠিক, সাধারণত মানে আমরা থিওরিটিক্যালি যদি বলি যে আগামী নির্বাচনের পরে কে আসবে তো বলা যাচ্ছে না থিওরিটিক্যালি, ঠিক আছে। সুতরাং কর কাঠামোতে এই মুহূর্তে পরিবর্তন আশা করাও ঠিক না। কারণটা হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন বাজেট, যেটা মানে দেখা যেতে পারে কর কাঠামোর ফাইনাল ব্যাপারটা সেটা হবে জুলাই মাসে যখন পূর্ণাঙ্গ বাজেট হবে। এটা মানে এক্সপেক্টেড যে সাধারণত মানে মানে অন্তর্বর্তীকালীন বাজেটে প্রত্যক্ষ করের ব্যাপারটা, ডাইরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স ইত্যাদি ব্যাপার বা মধ্যবিত্তের ছাড় পাওয়া ইত্যাদি, এই ব্যাপারটা মানে এই যে নির্মলা সীতারামন যে বললেন যে নতুন কর কাঠামো, এই যে 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না, এটা একটু বুঝিয়ে বলতে পারবেন? এটা ব্যাপারটা হচ্ছে এটা দুটো এখন দুভাবে কর দেওয়া যায়, ঠিক আছে। একটাকে বলে ওল্ড ট্যাক্স রিজিম, একটাকে বলে নিউ ট্যাক্স রিজিম, মানে কর দেওয়ার দুটো পদ্ধতি। এটা 2 বছর আগে থেকেই চালু হয়েছে এবং উনি যেটা বললেন সেটা গতবার চালু হয়েছে, এবছর নতুন করে চালু হয়নি। এর অর্থ হচ্ছে 7 লাখ টাকা পর্যন্ত, এটা হচ্ছে ধরুন মার্জিনাল আয় যাদের যাদের ট্যাক্স দিতে হয় তাদেরকে একটা ছাড় দেওয়া, যেটা গতবার দেওয়া হয়েছিল। 7 লাখ টাকা পর্যন্ত যার কর মানে আয়, তাকে কোনো কর দিতে হবে না। আচ্ছা, আবার যখনই মানে তার আয়টা 8 লাখ টাকা হয়ে যাবে তখন কিন্তু তার হিসেবটা হবে যে 2.5 লাখ টাকা থেকে ট্যাক্সেবল হওয়া শুরু হবে, অ্যাজ পার প্রেসক্রাইবড পার্সেন্টেজ তাকে ট্যাক্স দিতে হবে। আর এটা যেটা উনি বললেন এটা বেসিক্যালি এটা গতবার থেকেই চালু হয়েছে, এটা নাথিং নিউ, এবার নতুন হয়নি এটা। আপনারা শুনলেন প্রাক্তন বাণিজ্য শাখার অধ্যাপক ডক্টর পল্লব কান্তি ঘোষালের বক্তব্য। একেবারে মধ্যবিত্তের মাথায় ম্যাগ, আয়করে নেই কোনো ছাড়, একেবারে মধ্যবিত্তের আশায় জল ঢেলে দিলেন। অপরিবর্তিত থাকছে আয়কর কাঠামো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।